ফুলশয্যার রাতে রাজ যখন মৌকে বলল, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও, রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল। মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে এটা কখনো ভাবেনি সে। হাতে কাঁচা মেহেদির সাজ, অপরূপা লাগছে মেয়েটিকে। ডিভোর্সের পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপর পড়ল। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্ক আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সেই সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়ে রাজ বলল, সরি মৌ, আমার কিছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কোনোদিন কাউকে ভালোবাসেনি নিজের স্বামীকে সবটা দিবে বলে, কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো সে বিষয়টা কি। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহতা নদীর কথা। এই নদী শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছি বাসর রাতে এই হয় সেই হয়। রাজকে আর কি বা দোষ দিব? আমি নিজে ইচ্ছায় চুক্তির বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই। কিছুক্ষণ পর রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে সে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমোচ্ছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজের ইচ্ছা হলো না ওর এমন শান্তির ঘুমটা নষ্ট করতে, তাই সে মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলল, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটা রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝেই কিন্তু দেশে ফিরবে। সুইটহার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলায় পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে উঠে যায়। তারপর গায়ের বালিশ আর চাদর গিয়ে বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনো ঘুমোচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে ঋত্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? হ্যাঁ, চা দেখলেই মনে হয় তোমার জন্য নিয়ে এসেছি। আসলে আমি চা তো ভাবির জন্য নিয়ে এসেছি। ঋত্য চা নিয়ে ভেতরে ঢুকে গেল সোজা। গিয়ে দেখে মৌ উঠে পড়েছে। মৌয়ের হাতে চা এগিয়ে দিয়ে বলল, ভাবি তোমার চা। তুমি চা নিয়ে এসেছো কেন? আর আমি সকালে চা খাই না। তো কি হয়েছে, এখন থেকে খাবে? আচ্ছা, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ঋত্য যাবার সময় ভাইকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। হ্যাঁ বলে রাজ দরজা বন্ধ করে দিল। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে এমন সময় রাজ মৌয়ের হাতটা ধরে ফেললো। মৌ রাজের হাতের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাটটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী। আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোবাসাই যায়। মৌ রাজকে যতই দেখে ততই মুগ্ধ হয়, ঠিক তার কল্পনার পুরুষটার মতো। মৌ ঘুমোলেই একজনকে স্বপ্ন দেখত, আর সেই স্বপ্নটা যে এভাবে সত্যি হবে সে কোনোদিন ভাবতে পারেনি। মৌ শাওয়ার শেষ করে লাল রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে তখন পেছন থেকে রাজ ডেকে বলল, এই সবাইকে তোমার মেধহীন পেট দেখাবে নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাদো কাদো ভাবে বলল, আমি শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দিবেন? শাড়িটাও পরতে পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল। মৌকে দেখেই রাজের মা বলল, বৌমা তুমি রান্নাঘরে এসেছো কেন? কেন মা, আপনি আসতে পারলে আমি কেন পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। দূর পাগলি। আচ্ছা আয়, একসাথে রান্না করি। মৌ খুশি হয়ে যায়। সত্যি মায়ের আদর বোধ হয় এমনই হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মৌ জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। ও সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। মৌ রাজকে যতই দেখে ততই বিমোহিত হয়, কারণ মৌ হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। একদিন রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে বলে। মৌ যখন রেডি হতে চলে যাবে তখন রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মৌ খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? খুলে দেখো। মৌ খুলে দেখে যে একটা শাড়ি। মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি মন খারাপ করেছে। মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মৌ ঠিক মতো শাড়ি পরতে পারে না, তার উপর বিয়ের শাড়ি। তাই মৌকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে। তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি পরতে পারি না। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন? খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শেখায়নি? যেখানে ক্লাস 5-এর মেয়েরাও শাড়ি পরতে পারে। কি করব, আমার মাকে আমি দেখিনি। বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মারা গেছে, আর মা মরার জন্য
বাবা 1 বছর আমার মুখটা পর্যন্ত দেখেনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মৌয়ের চোখের কোণে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি শাড়ি পরার কথাটা মাকে টেনে বলা উচিত হয়নি। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। মৌ কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। রেডি হয়ে যখন বলতে আসলো তখন দেখলো রাজ ফোনে কথা বলছে। আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সুমাইয়ার জন্য। মৌ পাশে দাঁড়িয়ে আছে। মৌ জানে রাস্তার না, সে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য চুক্তিবদ্ধ। বলতে গেলে রক্ষিতা, ঠিক রক্ষিতা বলা চলে না, কারণ 3 বার কবুল পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমাইয়ার সাথে রাজের রোমান্টিক কথাগুলো মোর হৃদয়ে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আঘাত করে, ঠিক তেমনি রাজকে যখন সুমাইয়া ফোনে ভালোবাসার কথা বলে তখনই মৌয়ের চোখের কান্নিস বেয়ে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা আষাঢ়ের সময় যেমন নদী টইটুম্বুর থাকে তেমনি হয়ে যায়। কথা শেষ করে রাজ তাকে নিয়ে বেরিয়ে যায়। বিয়ে বাড়িতে এক পর্যায়ে একটা ছেলে মৌকে দেখেই বলে ওঠে, ইস, জিনিসটা সেই। ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। বিয়ে বাড়ির সবার সামনে ছেলেটার গালে চড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবি। আর এখানে প্রতিটা মেয়েই কারো না কারো মা বোন স্ত্রী। তোর ঘরে যেমন তোর মা বোন আছে তেমনি সবারই ঘরে। ভবিষ্যতে কোনো মেয়েকে জিনিস বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবি। দেখবি মুখ দিয়ে আর বাজে কথা আসবে না। মৌ আজ অনেক খুশি হয়, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিয়েছে সবার সামনে। রাত্রেবেলা যখন রাজ বালিশ নিয়ে সোফাতে যাবে এমন সময় মৌ রাজের হাতটা ধরে ফেলে। আজ সোফাতে না গেলে চলে না, আমরা তো স্বামী স্ত্রী, তোমার প্রতি তো আমার একটা অধিকার রয়েছে। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী, তবে বাহিরের লোকদের কাছে, কিন্তু ঘরের ভেতরে না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধু মায়ের খুশির জন্য। আর সুমাইয়ার বিদেশ থেকে আসতে দেরি হবে বলে মাকে এই অবস্থায় সুমাইয়ার কথা বললে কখনোই মেনে নিত না। আর তুমি তো টাকা নিয়েছো, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজের ইচ্ছায় রাজি হয়েছো সব শর্ত মানতে। মৌ আর কিছু বলতে পারে না, চোখের পানি কোনো বাদ মানছে না। তার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল যার জন্য ছোটবেলায় মা মারা যায়, বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়, বাবা নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মেয়েটি কি কখনোই একটু সুখ পাবে না জীবনের কাছে? আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।